যেমনটা ছিলাম আমরা আলোচনায়, জমে উঠেছিল আলোচনা, আবারও সেই আলোচনাতেই আসবো। এই মুহূর্তের যে খবর নিয়ে ঢুকবো, একটু তারকা খবর নিয়ে ঢুকি। শত্রুঘ্ন সিনহা খামোশ বলতে বলতে তিনি পৌঁছে গিয়েছেন, তার ভোট তিনি আজকে কিন্তু দিয়ে দিয়েছেন। আমরা দেখে নেব সেই ছবি। আসানসোল উত্তর বিধানসভার 281/38 নম্বর বুথে ভোট দিয়েছেন আসানসোলের সংসদ শত্রুঘ্ন সিনহা। ভোট দেওয়ার পর্ব শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি তার মত জানিয়েছেন, বহুমতে জিতবে তৃণমূল কংগ্রেস, আরো বেটার রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু তিনি বলেছেন। দেখে নেব তিনি কি বলেছেন। मुझे कई लोग बिहारी बाबू के नाम से जानते हैं, अभी बहुत लोग बंगाली बाबू भी कहते हैं। सही मायनों में मैं हिंदुस्तानी बाबू हूँ और हिंदुस्तानी बाबू होने के नाते ये मेरा कर्तव्य है, फर्ज है कि जहाँ की जनता ने मुझे जो समर्थन दिया है, प्यार दिया है, रिकॉर्ड मार्जिन से जिताया है, बार बार जिताया है, बार बार अपने सीने लगाया, अपना आशीर्वाद दिया है। मैं उनके साथ दुख सुख में तो खड़ा रहता ही हूँ, मैं उनके साथ देश का एक वोटर होने के नाते, एक नागरिक होने के नाते भी साथ दूं, और इसीलिए इस प्रक्रिया में मैं इस बार सामने आया हूँ। और मैंने अपना पहली बार बंगाल में आसनसोल में वोट दिया है, रविंद्र भवन में आकर यहाँ पे मुझे बहुत अच्छा लग रहा है। मुझे लग रहा है कि सिर्फ ड्यूटी ही फुलफिल नहीं हुई है, मिशन अकम्प्लिश नहीं है हुआ है, बल्कि एक मुझको अंदर से आत्मिक संतुष्टि मिली है। আমরা শুনলাম সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনি কিন্তু একেবারে বলে দিলেন, ক্লিন চিট দিয়ে দিলেন যে তার মতে বহুমতে তৃণমূল কংগ্রেসই আবার আসছে। দাদার কাছে আসবো। বিহারী বাবু এখানে এসে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন, বলেছেন, এবং এখনো তিনি ভোট দিয়ে সেই একই কথা বললেন। হ্যাঁ, না, উনি তো আসানসোলের সাংসদ, উনি এখানে তিনি কি বলে নাগরিক হয়েছেন, ভোটার কার্ড আসানসোল উত্তর কেন্দ্রে করেছেন, যেখানে তৃণমূলের প্রার্থী আছেন মলয় ঘটক আর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী। তো উনি ভোট দিলেন দেখলাম। কিন্তু প্রশ্ন হলো, মাসুমদার কাছে আমি একটা প্রশ্ন নিয়ে যাব, যে বিহারী বাবু একদিকে, অন্যদিকে উনি তো বাংলায় কথা বলতে পারেন না, খুব বাংলা ভালো বলতেও পারেন না, উনি কি বহিরাগত? খামোশ ঢোলটা কথা বহিরাগত, খামোশটা এই দিক আছে ওই দিক আছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ওইটা মিঠুন আছে, দুজনই রোদে ঘুরে বেড়াচ্ছে, দুজনই বয়স্ক লোক আর কি, পাগলা মিশা বাকি, এসবের মূল্য নেই কিছু না। এই একটা কথা খুব বাজে কথা, জানেন তো, এটা একটু ক্লিয়ার করতে চাইছি, আপনাদের যারা দর্শক আছে প্রত্যেকে বলতে চাইছি, ভারতবর্ষ না এটা এই আমেরিকার মতো এখানে দ্বি-নাগরিকত্ব নেই, ভারতের নাগরিকত্ব, ভারতীয়, এটা হচ্ছে নাগরিকত্বের পরিচয়। ভারতবর্ষের যে কোনো রাজ্যের লোকে যে কোনো রাজ্যে অ্যাক্সেস আছে, তারা ভারতীয়, কেউ বহিরাগত নয়। আমাদের আগে যখন কংগ্রেস সরকার ছিল তখন তো মাঝে মাঝে ইন্দিরা গান্ধী আসতে, রাজীব গান্ধী, রাহুল রায় আসবেন, তা কেউ তো এরকম বহিরাগত করেনি। হ্যাঁ, সোনিয়া গান্ধীকে একটু বিদেশি করেছে বটে, কিন্তু ইন্দিরা গান্ধী বা জওয়াহরলাল নেহরুকে বহিরাগত বলতো না কেউ। এই একটা নতুন একটা বাইনারি তৈরি হচ্ছে রাজ্যে আর কি। আরে অন্য রাজ্যের লোক পশ্চিমবঙ্গে আসবে, রাজনীতিতে দাঁড়াবে, কথা বলবে, যে কোনো ভাষা কথা বলবে, বাংলা বলতে মানাচ্ছে নাকি? নরেন্দ্র মোদী সোনার বাংলা বলবে, কারণ সোনার বাংলাই বলবে, উচ্চারণ তার একটু ভুল হবে, গুজরাটি। দিদি তো অসাধারণ হিন্দি বলে, দিদির ব্যাপার কারিশমা আলাদা আছে, দিদির ভুল কোনোদিন হতে পারে না, দিদি অসাধারণ হিন্দি বলতে পারে। তো এইটা সবার নেই, তো সোনার বাংলা বলে অসুবিধা কি আছে? তো মোদিজিরা, মোদিজি একটা সর্বভারতীয় পার্টি, মোদিজিদের একটা সর্বভারতীয় পার্টি যার নাম বিজেপি, এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনীতি দল শুনেছি বিজেপিটা। তো তারা পশ্চিমবঙ্গ তো মোদিজি, বিহারও মোদিজি, উত্তরপ্রদেশও মোদিজি, আবার উত্তরপ্রদেশটা দিদিজিরও বটে। এরকম তো কোনো নেই। ভারতবর্ষ কিভাবে টুকরো টুকরো করছে কেন? আঞ্চলিকতার নামে এতে হিংসা বাড়ছে। তুমি হিন্দু মুসলিম করবে, আবার আঞ্চলিকতা করবে নাকি? কতভাবে মানুষকে পৃথক করবেন, একদম কতভাবে ভাগ করবেন। একদম এই জায়গা থেকে আমি তপস্বীর কাছে আসবো। এবার তৃণমূলের একটা অন্যতম এজেন্ডা ছিল, অন্যতম ইস্যু ছিল যে বাংলা বাঙালি অস্মিতা। তো এই বাংলা বাঙালি অস্মিতা আমরা দেখছি, কিন্তু সত্যি সত্যি এটার কি কোনো প্রয়োজন ছিল? মানে যে বহিরাগত দিয়ে বাংলা বাঙালি অস্মিতা, এই যে পুরো বিষয়টা, এখন এটা সব রাজনৈতিক দলেরই একটা এজেন্ডা থাকে, যে যেখানে আমার দরকার আমি সেই রাজ্যে তার যে, যেমন রসগোল্লা,
এরকম রসগোল্লা বলে কেন অবাঙালিরা বলে, হ্যাঁ, যে আমি তোমাকে ভালোবাসি এরকম ভাবে কেন বলে, কিনা ইমপ্রেস করতে চায়। তো আর সেক্ষেত্রে সাধারণ মানুষই যদি বলে, সেখানে তো একটা যখন আমাদের কোনো বন্ধু আসে একটা পটকাটে বাংলা কথা বলে আমাকে ইমপ্রেস করলো, সেরকম এত যে লক্ষ লক্ষ ভোটারকে ইমপ্রেস করার জন্য ঝালমুড়ি। আমি এই জায়গাটায় বলি যে মনে আছে আমরা যখন প্রথম ইটিভিতে যাই, সেখানে কিন্তু আমরা পুরোটা, তখন তো অন্ধ্র একটাই স্টেট ছিল পুরো, এখন তেলেঙ্গানা হয়েছে, তো অন্ধ্রপ্রদেশে আমরা কিন্তু ওখানে ওই মুড়িকে ওরা মুড়মুড়ালি বলতো, আমরা সেগুলো কিন্তু শেখার চেষ্টা করতাম, ভাষা শেখার চেষ্টা করতাম, ওরা খুব উৎসাহ দিত ব্যাপারটা। হ্যাঁ, তো সেই না, তো আমরা সেই মুড়ি তো বাংলার নিজস্ব খাবার, তো যে জন্য এসে কিন্তু এবার নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেলেন। হ্যাঁ, আচ্ছা, আজকে শুভেন্দু খেয়ে মুড়ি খাচ্ছেন, কালকে গতকাল একদিন মমতা মুড়ি খেয়ে ক্যামেরার সামনে। সবাই চায় যে আমি তোমাদেরই লোক, এইটা প্রমাণ করবার দায় রাজনৈতিক নেতাদের থাকে। আজকে যখন গুজরাটে ভোট হয়, তখন কি গিয়ে উনি ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি খাবেন না। কিন্তু এখানেই তপস্বীদি আমার একটা প্রশ্ন আছে, যেমনটা আপনি বললেন যে এটা একটা রাজনৈতিক দায়, আমি তোমাদেরই লোক, এটা একটা বুঝিয়ে দেবার দায় রাজনৈতিক নেতাদের থাকে বা রাজনৈতিক ব্যক্তিত্বদের থাকে। তাহলে সেক্ষেত্রে এই দায়টাও তো থাকে যে কি বলছি সঠিক বলছি কিনা, সেই বিষয়টাও তো থাকে। কিছুদিন আগে এই যে একেবারে স্বামীজিকে নিয়ে, নেতাজিকে নিয়ে টানাটানি, গুলিয়ে ফেলছে বারবার, এই যে এটা তো ইমপ্রেশনটা ভালো করার বদলে খারাপ হয়ে যাচ্ছে, উল্টো চিত্র হচ্ছে। সেখানে কি হচ্ছে, হোমওয়ার্কটা ঠিক, এত হোমওয়ার্ক করতে গিয়ে গুলিয়ে গেছে, এটাই হচ্ছে ঘটনা। যেমন আমি অবাক হয়ে গেছিলাম যে ভাগলপুরের জনসভায় দাঁড়িয়ে মোদি বলছেন যে শরৎচন্দ্র অব্দি ঠিক আছে, হ্যাঁ, যে শরৎচন্দ্রটা সর্বভারতীয় না, এই দেবদাসের জন্য হয়তো আরো বেশি সারা ভারতবর্ষের লোক নাম জানে, দেবদাস এত সিনেমা হয়েছে এতবার। মোদি কাদম্বিনী গাঙ্গুলির নাম বলছেন, যিনি প্রথম মহিলা ডাক্তার বাংলার, তিনি যে ভাগলপুরের ছিলেন, এইটা কিন্তু অনেক বাঙালি জানে না, কিন্তু সেই হোমওয়ার্কটা সঠিক ছিল। এই হোমওয়ার্কটা ভুল হয়েছে, এই হোমওয়ার্কটা ঠিক হয়নি। আমরা যেমন পরীক্ষা দিয়ে আগে পড়াশোনা করে যাই, গিয়ে সবটা মনে রাখতে পারি না, গুলিয়ে যায়, সেরকম গুলিয়ে গেছে একেবারে। আচ্ছা, এই মুহূর্তে একটা সবথেকে একেবারে বিগ ব্রেকিং খবর এসেছে আমাদের কাছে, যেটা একটু জানাতে চাইবো। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর করা এবং রহমতনগর এলাকায় এই ঘটনা, এবং অভিযোগ উঠেছে সেই তৃণমূলের দিকে। অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল, কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ এনেছেন অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। দেখে নেব সেই ছবি, আমরা সেই ছবি দেখতে চাইবো। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর করা হয় রহমতনগর এলাকায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। কথা বলবো জয়ন্তর সাথে, জানার চেষ্টা করবো জয়ন্তর কাছ থেকে। জয়ন্ত, কি হয়েছিল ঠিক অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলা? শুনতে পাচ্ছি জয়ন্ত? জয়ন্ত, শুনতে পাচ্ছ আমাকে? আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সাথে, কিন্তু দর্শকরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, অগ্নিমিত্রা পলের গাড়ি, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তার গাড়িতে রীতিমতো ভাঙচুর হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে অগ্নিমিত্রা পল কিছু বলেছেন, আমরা শুনবো। আর আমার সিকিউরিটি মাঝখানে ছিল, সিকিউরিটি আরো বড় ঘটনা হতে পারত। চেষ্টা করেছে মা মেরে দেওয়া যায় যাতে, সেটা একটু চেষ্টা করছে পাথর দেয়, যাতে অগ্নিমিত্রাপালকে মারা যায়। অগ্নিমিত্রাপালকে তো এইভাবে তো শেষ করা যাবে না। একটা ইলেকশনের জন্য আমি যাতে মুসলিমদের কাছে না যাই, না পৌঁছতে পারি, আজকে কারা করতে পারি এই কাণ্ডটা একটু ভালো দিয়ে বুঝতে পারছি। এইভাবে যে আপনি হ্যাকেল হচ্ছেন, বারবার হ্যাকেল হচ্ছেন, এটা নিয়ে কি মন্তব্য পারি? মন্তব্য এটা কি বাংলার মানুষ জানে, আসানসোল দক্ষিণের মানুষ জানে, বরাবর এই জিনিসটা করে এসেছে, বরাবর এটা করেছে, 2021 করেছে। আজকে 2022-এ আমি যখন বাই ইলেকশন করছি, সেখানেও আমাকে বারাবণীতে মারা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আবার আজকে 2026 হয়ে গেছে,
এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্তের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো। জয়ন্ত, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলা, কিছুক্ষণ আগেও দেখেছিলাম সকালের দিকে তিনি বচসায় জড়িয়ে পড়েছিলেন, আবার এখন তার গাড়িতে হামলা, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। অগ্নিমিত্রা পাল যখন সকাল সকাল ভোট দিয়ে বেড়ায় এনআইসি কেন্দ্র থেকে, তারপর তিনি তার গাড়ি বুক করেন টালিগঞ্জ গ্রামীণ অঞ্চল এলাকা। গ্রামীণ অঞ্চল দক্ষিণ বিধানসভা গ্রামীণ এলাকা নিচে এলাকাতে গেছিলেন। সেখানে যেহেতু গাড়ি নিয়ে গেছিলেন সেখানে পুলিশের সঙ্গে তার বদলাত হয়েছিল। তারপরে ওইখান থেকে যখন ব্যাক করে রহমতনগর দিকে আসেন, আসানসোল দক্ষিণ বিধানসভা ক্ষেত্র রহমতনগর এলাকায় যখন তিনি ঢুকতে গেছিলেন সেখানে কিন্তু বাধা সৃষ্টি করে এবং গাড়িতে হামলা চালায় এবং গাড়ির কাজ বাজিয়ে দেওয়া হয়েছে এবং আহত হয়েছে গাড়ির চালক এবং অগ্নিমিত্রা অল্প আহত হয়েছে। গাড়ি নিয়ে যেটা দক্ষিণ হীরাপুর থানায় পৌঁছে যায় অগ্নিমিত্রা। হীরাপুর থানাতে অভিযোগ জানায় ইলেকশন কমিশন বিষয়টি জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইলেকশন কমিশন। কিন্তু অগ্নিমিত্রা বারবার বলছেন যে আমি প্রত্যেকটা বুথ কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছি সুনির্দিষ্ট নির্বাচন করানোর জন্য, কেন আমাকে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পাল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে, এমনটা আমি জানতে পারছি। জয়ন্ত, এই তো গেল একটা পার্ট। অগ্নিমিত্রা পল তিনি অভিযোগও করছেন যে লোডশেডিং তথ্য তুলে ধরছেন তিনি বলছেন কাগজ ঢুকিয়ে প্লাগ পয়েন্টে শর্ট সার্কিট করে দিয়ে একেবারে লোডশেডিং করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে এবং সেই অভিযোগও তিনি করেছেন। এই বিষয়ে কি জানতে পারছো? একদম সকালে উনি আমাদেরকে বক্তব্য জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোট চুরি করার জন্য নানা রকম প্রক্রিয়া শুরু করেছেন। ইলেকট্রিক লাইন লোডশেডিং করে মানে লাইন বন্ধ করে যে বুথ সেন্টার যে আছে, বুথ সেন্টারে ওখানে একটা অন্ধকার হয়ে গেলে একটা প্রভাব সৃষ্টি করবে, ভোট ঠিকভাবে দিতে পারবেন সাধারণ মানুষ, একটা বিভ্রান্ত সৃষ্টি হবে, এরকম ভাবে একটা অভিযোগ তুলেছেন। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোনো উত্তর দেননি, বারবার বলেছে ভুল অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস এরকম কাজ করে না, সাধারণ মানুষ ভোটে জয়লাভ করে এমনটা জানিয়েছেন। কিন্তু অন্যদিকে বারবার অভিযোগ করছে তৃণমূল কর্মী যারা আছেন তারা এই অভিযোগ অস্বীকার করে পরপর জানিয়ে দিচ্ছে যে অগ্নিমিত্রা পাল নিজে এটা বানিয়ে বলছে, এমনটা আমি জানতে পারছি। জয়ন্ত, এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে তো স্ট্রিক্ট নিষেধাজ্ঞা ছিল যে বুথের ভেতরে কোনো রকম দলীয় কর্মীরা প্রবেশ করতে পারবেন না, সেখানে স্বচ্ছ ভোট হবে এবং সেই করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাহলে এই ধরনের বিষয়গুলো কি করে উঠে আসছে সামনে? একদম প্রথমে জানিয়ে রেখে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেভাবে পুলিশ বাহিনী রয়েছে বা সেনাবাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুরো ঘিরে রাখা হয়েছে বুথ চত্বর, কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না। একদম দূর থেকে যারা পোলিং এজেন্ট আছে তারা কিন্তু বুথের বাইরে রয়েছে, বাইরে বসেছেন, কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছেন না। শুধু যারা আধিকারিক রয়েছেন ভোট করাবেন তারাই রয়েছে ভেতরে। চারিদিকে রাজ্য পুলিশ তো নেই, রয়েছে তো বা অন্য রাজ্যে ভিন রাজ্যে পুলিশ রয়েছে, তারা বুথ ঘিরে রেখেছে এবং কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু ঘিরে বেরিয়েছে। তারা মাঝখানে কিন্তু পক্ষ থেকে বিভিন্ন বুথে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, কে বা কারা ঢুকে যাচ্ছে, এরকম করে সৃষ্টি হচ্ছে, এমনটা বেশ কটা বুথে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। পরবর্তী আপডেটের দিকে আমরা নজর রাখবো এবং এক্ষেত্রে দর্শকদের কাছে জানিয়ে রাখতে চাইবো আরো একবার, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনা এবং এই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই তিনি করেছেন। এ বিষয়ে আসবো এবং এই ঘটনা নিয়ে দিকে দিকে যে কটা ঘটনা এখনো পর্যন্ত উঠে আসছে সেক্ষেত্রে বারবার বিজেপি প্রার্থীদের তরফ থেকে কোথাও আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা উঠে আসছে, কোথাও মারধর রক্তারক্তির ঘটনা উঠে আসছে, গাড়ি ভাঙচুরের ঘটনা উঠে আসছে। কিন্তু এই সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বার্তা বারবার দেওয়া হয়েছিল যে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করানোর, সেটা কি কোথাও কি আঘাতপ্রাপ্ত হচ্ছে? আসবো দাদার কাছে। হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে রহমতপুর বললে না, রহমত মানে হচ্ছে মার্সি, তো আল্লাহর রহমত মনে হচ্ছে আল্লাহর রহমত হয়েছিল অগ্নিমিত্রা পালের উপরে। আল্লাহর রহমত মানে হচ্ছে আল্লাহর করুণা, দয়া হয়েছিল, কাঁচ ভেঙেছে, মাথা ভাঙি, তাই না? কি আল্লাহর রহমত! অগ্নিমিত্রা পালকে আল্লাহ কত রহমত করলো, কি মার্সিটা না করলো। তো কিন্তু নির্বাচন কমিশন কি করলো? মানে আল্লাহ হয়তো রহমত করতে গিয়ে নির্বাচন কমিশনে পাঠিয়েছিল, এইখানে আমি তারা কেন বসে আছে? আমি বলি এই কাঁচ ভেঙে দিল, জানে তো ওই আসানসোল কেমন একটা জায়গা, তো বলছে আমি বেঁচে গেছি, আমার কাঁচের উপর দিয়ে গেছে। তাহলে ওখানে নির্বাচন কমিশন কি করলো, ওর বাহিনী কি করলো? বিরাট বাহিনী, আরো কিছু কিছু জায়গায় প্রার্থীদের কাঁচ ভাঙে। আরে শাসকদের এটা তো কাঁচ ভাঙবে না, আরে মাথার আলো নাই ভাঙবে। দুদিন আগে কুমারগঞ্জে সিপিএম এর একজন কর্মীকে হত্যা করা হয়েছে,
এখনো তো হত্যা হয়নি, শুধু ওই ভাঙচুর একটু একটু। একদম একদম এই জায়গাটা থেকে বলছি মাসুমদা, হ্যাঁ। যে এখন পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত 62% ভোট, ওভারঅল 152টা কেন্দ্রের 3 দলের মূল আর কি, বামেরা, কংগ্রেস, তারপরে আমাদের বিজেপি এবং তৃণমূল, সকলে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে খুশি। এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে, যে যা হয়েছে এটা খুবই সামান্য ছোটোখাটো, যেটা বলছিলেন ঘটনা, এগুলো ভোটে যদি না হয় তাহলে আমাদের তো কিছু দেখাতে হবে, তাই না মিডিয়াকে? আপনি কি বলেন? না না, সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আশঙ্কা ছিল, প্রথমে সকলে বিরক্ত ছিল যে এত কেন্দ্রীয় বাহিনী কেন, এত সিকিউরিটি কেন, এত আধিকারিককে বদলি কেন, তো আজকে সকলে একযোগে স্বীকার করছে এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি, মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে। কি বলবেন? দেখুন স্যার, আপনারা ব্রেক করতে পারছেন না, একটা মারপিট নেই, ঝড়া নেই, মিডিয়া ব্রেক করতে পারছে না, মিডিয়া চলবে করতে গেলে ব্রেকটা কিছু নেই, সব বাজে বাজে ব্যাপার। আমি অন্য কথা বলছি, আমার বক্তব্য হচ্ছে মাননীয়াকে নিয়ে। মাননীয়া, আপনি বলছিলেন না স্কুলগুলো সব ধ্বংস হয়ে যাবে, স্কুলগুলোতে ওরা থাকবে, স্কুলে পড়াশোনা কি হবে? মানে মাছের আঁশটে গন্ধ নিয়ে লোক চিন্তিত, এতগুলো যে স্কুল উঠে গেছে এটা নিয়ে চিন্তিত নয়। মানে ভোট প্রার্থীর অবস্থা দেখো, যে আলু চাষিরা মারা যাচ্ছে, আলুর দাম 1 টাকা কেজি, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। মাননীয়াকে বলি একটু ধন্যবাদ দেবে নির্বাচন কমিশনকে। মানুষ তো পারেনি, আপনি জিতুন হারুন ছেড়ে দিন, জনগণ আপনাকে ভোট দিলে দেবে না, দেবে না, মানুষ জিতলো, বাংলা জিতলো। যদি বলে বাঙালি অস্মিতা, বাঙালি অস্মিতা যদি গন্ডগোল না হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়ে থাকে, চারিদিকে ধিক্কিত, নিন্দিত, ঘৃণিত বাঙালিরা, বাঙালি অস্মিতা বাঁচবে, বাঙালির গণতন্ত্র বাঁচবে, বাঙালিত্ব বাঁচবে। এর জন্য মাননীয়াকে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনকে একটু ধন্যবাদ দিতে। এইটুকু কি মাননীয় সৌজন্য দেখাবেন? আপনি তো 14-15 বছর ধরে ক্ষমতা রইলেন মাননীয়া, আপনি তো রাজ্যের অভিভাবিকা, আপনি কি এইটুকু অভিভাবকের কাজ করবেন? এইটুকু শুধু। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দলের সাধারণ কর্মীদের, সাধারণ মানুষদের, সাধারণ ভোটারদের, যারা অন্তত শান্তি রক্ষার কথা ভেবেছে, ক্লান্ত হয়ে গেছে আসলে। তারা জানে এই ভোটে কি হবে, হয় এই সরকার আসবে, না নতুন একটা সরকার আসবে। যে সরকার আছে তারাই তো মূলত ওই বাইক বাহিনী, বাইক আটকাছে, কি রাগ, বাইক কেন আটকাবে? তারা বাইক ওনাদের ভোট নেবে। মানে চিন্তা করতে, আমাদের সব সরকারি কর্মীরা যারা গ্রামে গ্রামে কাজ করতে গেছে তারা ফিরবি করতে গেছে। মানে রাজ্যে এত কর্মী আছে, চাকরিজীবী মাননীয়া করে দিয়েছেন, তারা গ্রামে গেলে ফিরবে করতে ওইটা দিতে চিন্তা। মানে বাই করার ভোট, মোল্লা ভোট, হিন্দু ভোট, আদিবাসী ভোট, মতুয়া ভোট ছিল, এবার হচ্ছে বাই করার ভোট। ছাড়বেন না দিদি, বাই করার ভোট নিয়ে ছাড়বেন। লোক কিন্তু বুঝে গেছে, পাগলামিতে ক্লান্ত হয়ে গেছে মানুষ। ফলে এখন যেটা দেখছি, আমি যতটুকু বুঝেছি, যে মানুষ তারা চাইছে জায়গাটা কিছু হোক, একটু পরিবর্তন হোক, একটু ভাবনা চিন্তা হোক, একটু উল্টে পাল্টে দেখি না। অনেক তো হলো, 14 বছর তো এর আগে 34 বছর হয়েছে। আমরা একটু কেরালা হতে পারি না? একটু ভেবে দেখতে পারি না? হ্যাঁ, একবার চেষ্টা করে দেখি এরাই কেমন চালায়। উত্তরপ্রদেশের মানুষ তো বেঁচে আছে না, মরে গেছে সবাই। বিজেপি রাজত্বে উত্তরপ্রদেশ সব লোকই মারা গেছে, গুজরাটি সব মারা গেছে নাকি? বেঁচে নি? কোনো মুসলমান বেঁচে নি নাকি ওরা? নাকি মহারাষ্ট্র বেঁচে নি? নাকি আসামে বেঁচে নি? নাকি ত্রিপুরায় বেঁচে নি? এই ভুলভাল বলার কোনো লাভ আছে? কতদিন আর ভয় দেখাবে? এই সিএ করে সব গেলে কজন মুসলমান সিএতে ভারতে বেরিয়ে গেছে বলুন তো, একটু উদাহরণ দিন। মানে আপনাকে বলছি, এই ভয়টা দেখাতে পারছেন। এবারে SIR, ঠিক কথা, SIR এ কিছু বৈধ ভোটার কাটা গেছে, অন্যায়। আপনি বলছেন একটা বৈধ ভোটার কাটা গেলে SIR করতে দেবো না, আমার ভোট করতে দেবো না, ভোট করতে দেবো না কেন? দিদি ভোটে আছে নাকি বলুন? আপনি কেন ওই ভবনীপুরে দাঁড়িয়েছেন ভোট আগে আপনি নিজের নামটা উইথ করুন। SIR হয়ে গেল, আপনি কেন ভোটে যাবেন? আপনি নিজের নামটা উইথ করুন, আগে ভবনীপুর থেকে নিজের নামটা উইথ করুন, আপনি থাকবেন না। পাগলামি বন্ধ করুন। আমি রাজ্যের ভোটারদের এবং প্রত্যেক দলে যারা ভোট কর্মী তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো তারা শান্তিকে অক্ষুণ্ণ রেখেছেন। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাচ্ছি, আর কেন্দ্রীয় বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি বলে রাখি, নির্বাচনের পরে চোরাগুপ্তা গন্ডগোল কিন্তু হবে, তৈরি থাকুন। এত শান্তিকে অনেকে সহ্য হবে না। এত শান্তি কেন? এত শান্তি, শ্মশানের শান্তি। তাহলে খেলা কখন হবে? খেলাটা কিভাবে হবে? হাতাকুন্দি কখন বেরোবে? কিন্তু বড় মুশকিলের কথা, সেইগুলো বের করার ষড়যন্ত্র না হয়, এটা একটু দেখবেন। ধন্যবাদ। এই নির্বাচন কমিশনকে 3 দল, মানে 4 দলই প্রায়, প্রত্যেকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে। এখন পর্যন্ত যা নির্বাচন হয়েছে, মানুষ যেভাবে ভোট দিয়েছে, মানে এখনো পর্যন্ত আর 15 মিনিট বাজলে হলে হচ্ছে 3টে বাজবে, আবার একটা পার্সেন্টেজ নতুন আসবে আরও আধ ঘন্টা বাদে। তো সেইখান থেকে যে 62% ভোট দুপুর 1টা পর্যন্ত তীব্র গরমে, আমি যদি উত্তরবঙ্গ বাদ দিই, দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ,
যদি এদিকে দেখি আর রাজভবন এদিকে যদি না, আমরা তো ঘুরে এলাম, রাজভবন- সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম। সাংঘাতিক গরম। তো আমার যেটা মনে হয় যে এর আগে যেরকম তো তো আরেকটা কথা যে কুইক অ্যাকশন নিচ্ছে নির্বাচন কমিশন, কুইক অ্যাকশন নিচ্ছে যে কোনো ঘটনাতে যে সাথে গ্রেফতার সাথে কিন্তু- করছে হ্যাঁ। করছে যেটা এখন এর আগের ভোটে তো অভিযোগ উঠেছিল যে ঘরে তালা মেরে দিয়েছে, ভোটাররা বেরোতে পারবেন না বলে ঘরে তালা মেরে রেখে দিয়েছে, আবাসনে তালা মেরে দিচ্ছে, হ্যাঁ আবাসনে তালা মেরে দিয়েছে। তো এইরকম তো এবার এখনো পর্যন্ত অন্তত বেলা 3টে অব্দি অভিযোগ আসেন যে কোথাও ভোটারদেরকে খুব বাধা দেওয়া হচ্ছে। তো সবাই তো দাঁড়িয়ে রয়েছে লাইনে, ভোট দিচ্ছে, তার মানে কিছু তো একটা পরিবর্তন হয়েছে ভোটের আবহে। সেটা কি কারণে হয়েছে সেটা পরে বিশ্লেষণের ব্যাপার, কিন্তু হয়েছে। এবার কিন্তু কোথাও থেকে একটাও এখনো পর্যন্ত অভিযোগ আসেনি যে ভোটারদেরকে ভোট দিতে বাধা দিয়েছে কোনো দল, আসেনি কিন্তু। হ্যাঁ, তো সেটা তো একটা বড় পরিবর্তন অবশ্যই। এবং এই যে যত পার্সেন্টেজ ভোট হবে, এবার যেহেতু অনেক লোকের নাম কাটা গেছে, তাই যত পার্সেন্টেজ ভোট হবে আমার অন্তত ভোটার সংখ্যাটা তো একটা জায়গায় পৌঁছবে, একেবারে সেটা সবাই চায়। একদম। আচ্ছা, এই আলোচনায় আসবো, একটু উত্তরবঙ্গের দিকে আলোচনায় আসবো। যেমনটা রাঢ়বঙ্গের কথা আমরা যেটা বললাম যে লাল মাটির জায়গা, কিন্তু সেখানেও যে গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে মানুষ যে ভোট দিয়েছে, যে টাইম পিরিয়ডটা আমরা দেখেছি, যত সংখ্যক ভোট পড়েছে, যত শতাংশ ভোট পড়েছে, তাতে তো বোঝা যাচ্ছে মানুষ একটা সক্রিয়ভাবে ভোট দিচ্ছে। আমরা যদি উত্তরবঙ্গের প্রসঙ্গটায় একটু আসি, কারণ যেহেতু 2026-এর নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে আলোচনায় একটা শব্দ খুব ব্যবহার হচ্ছিল যে ঘটি উল্টাবে না ঘটি সোজা থাকবে, এই যে একটা বিষয়, তার যেমন একটা জায়গা ক্ষেত্র কিন্তু উত্তরবঙ্গ অনেকটাই নির্ধারণ করে দেবে। কারণ আমরা 2021-এর দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গকে একটা নিজেদের বলা যেতে পারে জোরদার শিবির বানিয়ে ফেলেছে কিন্তু বিজেপি, অনেকটাই সেখানে তারা জোরদার শক্তিশালী। 2024-এ এসে তৃণমূল কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করে সেখানে কিছুটা দাঁত ফুটিয়েছে। এবার তাহলে 2026-এর চিত্রটা ঠিক কেমন হবে উত্তরবঙ্গে, হাওয়াটা কোন দিকে যাবে, সেখানে কি বিজেপি আদৌ পারবে, বা যদি পারে কতটা পারবে, এই বিষয়ে আসবো একটু। এখন অঙ্কের হিসেবে বলা যায় যে মানে অতীতের পরিপ্রেক্ষিতে যে বিজেপি যদি হয়তো একটা নিশ্চয় টার্গেট সংখ্যা থাকে, আমি ধরে নিচ্ছি সেটা 120, আমি ধরে নিচ্ছি, তাহলে সেই 120-র মধ্যে বিজেপিকে কিন্তু একটা তার মেজর পোর্শনটা তুলে নিতে হবে উত্তরবঙ্গ থেকে। দক্ষিণবঙ্গে কিন্তু বিজেপি খুব সুবিধা করতে পারবে না, কিছু আসন বাদ দিলে, কিন্তু উত্তরবঙ্গে তাকে যা আজকের দিনটা তাদের জন্য অগ্নি পরীক্ষা। কেন কি আজকেই তাদের গুছিয়ে নিতে হবে। আজকে যদি বিজেপি গোছাতে না পারে, তাহলে তারা কিন্তু ওই সংখ্যাটা তাদের টার্গেট সংখ্যা হোক, বা তারা নিশ্চয়ই একটা ম্যাজিক সংখ্যাতেও পৌঁছতে চায়। কারণ সবাই ভোটের সময় বলে যে আমি সরকার করতে চাই, তাতে একটা ম্যাজিক ফিগারে পৌঁছতে হয়। তো যাতেই তারা পৌঁছতে চাক না কেন, 100 পার করতে গেলে কিন্তু আজকের দিনটা বিজেপির জন্য অগ্নি পরীক্ষা। আজকে যা ওরা নিতে পারবে, আজকের ভোট যেদিকে যাবে, সেটা তাদের অনেকটাই ভাগ্য নির্ধারণ করবে। এই ম্যাজিক ফিগারটা নিয়ে দাদার কাছে একটু আসবো। তপশ্রীদি যেমনটা বললেন যে আজকের দিনটাই উত্তরবঙ্গে কিন্তু বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন, যা গুছোবার আজ গুছিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ওই ঘটি উল্টাবে না ঘটি সোজা থাকবে সেটা নির্ধারণ হয়ে যাবে অনেকাংশেই। তো সেক্ষেত্রে এই যে সমীকরণটা, এই যে ইকুয়েশনটা, এইটা একটু বুঝবো যে ম্যাজিক ফিগার কতটা, যদি হয় তাহলে কি হবে, যদি তার থেকে একটু কম হয়ে যায় কিভাবে ম্যানেজ হবে? আজকে ম্যাজিক ফিগারের কথা যদি বলি, সেটা আমরা কিন্তু ম্যাজিক ফিগার নিয়ে আলোচনা করতে হলে আমাদের 29 তারিখে যখন দ্বিতীয় পর্বের যে নির্বাচন হবে সেটা বলবো। কিন্তু আমি প্রথম পর্বের যে নির্বাচন, এখানে 152টা আসন, 16টা জেলা। এবার যদি আমরা জেলা ওয়াইজ ধরি, যে 54টা আসন রয়েছে কিন্তু উত্তরবঙ্গে। এই 54টা আসনের মধ্যে 2021 সালের যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে বিজেপি 30টা, তৃণমূল কংগ্রেস 23টা ছিল। পরে সেটা একটা দুটো এদিক ওদিক হয়ে গেছিল, কিন্তু এই ফিগার ছিল। কিন্তু 2024-এ গিয়ে সেই ফিগার কিন্তু যদি আমরা দেখি যে সেটা কিন্তু অনেকটাই মানে ওই কমে গেছে, অনেকটাই কমেছে বলবো না, মোটামুটি একই ছিল। কিন্তু এখন যে সিচুয়েশন 2026-এর সিচুয়েশনে গিয়ে, সেখানে কিন্তু বিশেষ করে এই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, এই যে 6টা জেলা,
এই 6টা জেলাতে কিন্তু বিজেপির আধিপত্য এবারে রোখা যাবে না। এবং আজকে এই 54টা আসনের মধ্যে আমি এই মালদহ এবং উত্তর দিনাজপুর যদি বাদ দিই তাহলে দেখা যাচ্ছে প্রায় 21টা আসন এখানে রয়েছে। 54 থেকে 21 যদি বাদ দিই প্রায় 32টা 33টা আসন রয়েছে। এই 33টা আসনের মধ্যে অন্তত 25 থেকে 27টা আসন কিন্তু বিজেপির দিকেই মোটামুটি এগিয়ে রয়েছে। এবং তারপরে যদি এবার আমরা আসি যে মালদা এবং মুর্শিদাবাদ, মালদাতে কিন্তু গতবার তৃণমূল 8টা এবং বিজেপি 4টে পেয়েছিল। এবার মালদা এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে, এবং মুর্শিদাবাদের 2টে আসন পেয়েছিল বিজেপি। এবারে কিন্তু মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে বিজেপির 2টো আসন ছিল। এই 3টে জেলা কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে একটা পার্টি বেশি, যেখানে হচ্ছে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। তো সেই জায়গাতে এই সংখ্যালঘু ভোট কাটার জন্য এখানে কিন্তু অন্য একটা পলিটিক্স, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বামেরা রয়েছে, বামেদের সঙ্গে আইএসএফ রয়েছে, অন্যদিকে রয়েছে কি বলে কংগ্রেস রয়েছে আলাদা, এবং সেই সঙ্গে তৃণমূল তো রয়েছে। তো বিজেপি এই জায়গাটায় জানি যে এই সংখ্যালঘু ভোট আমরা পাবো না, ওরা ওটা ছেড়েই করছে। কিন্তু যেটা সংখ্যা গুরু ওইখানটা যে জায়গাগুলো মানে হিন্দুরা যারা ওখানে সংখ্যালঘু ওই পার্টে রয়েছে, সেখানে যদি দেখা যায় তাহলে কিন্তু বিজেপি সেখান থেকে মোটামুটি গোটা 6 আসন, এই 3টে জায়গা থেকে গোটা 6 থেকে 8টা আসন ওরা কিন্তু বার করার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে এইখানটাতে কিন্তু এই যে সংখ্যালঘু ভোট, আমি যে দলগুলো এখানে মিমও রয়েছে, এইখানটা এটা মাসুমদাও ভালো বলতে পারবেন যে এই যে সংখ্যালঘু ভোটটা নিয়ে একটা কাটাকুটি, সবাই ওটাকেই পাখির চোখ করেছে। মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরের একটা পার্টি। তো এইটা কিন্তু এবারে কি হবে, সেখানে কিন্তু কংগ্রেস একটা ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। দেখুন মুর্শিদাবাদে মোট 22টা আসন, মুর্শিদাবাদে হ্যাঁ। তার মধ্যে গতবার 20টা পেয়েছিল তৃণমূল, আর 2টো পেয়েছিল বিজেপি। হ্যাঁ, এবারে কিন্তু পুরো সিনারিও আলাদা হবে, কারণ ওখানে মুসলিম ভোট তৃণমূল থেকে বিপুল অংশ বেরিয়ে গেছে। এই যে ইউপি যে তৈরি হয়েছিল এমনি হয়নি, মাথায় রাখতে হবে। সেখানে কংগ্রেসের আধিপত্য বাড়বে নিশ্চিত করে, এবং মুসলিম ভোটটা ভাগ হয়ে যাওয়ার জন্য বিজেপির আধিপত্য বাড়বে। তাহলে একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। মিম 2-1টা পেতে পারে, যেমন আমাদের এজিইউপিও একটা পেতে পারে, কিন্তু ওই 1-2টো বাদ দিলে বাকিটা কিন্তু কংগ্রেসের দিকে চলে যাবে। আর এজিইউপির একটা ভালো জায়গা তৈরি হচ্ছিল, মিম আর এজিইউপির যে জোট, সেটা একটা বিশেষ ভিডিও ছড়িয়ে যাওয়ার জন্য সেটা ড্যামেজ হতে পারে। আর ড্যামেজ হওয়া ভোটগুলো যাবে কোথায়? ড্যামেজ হওয়া ভোটগুলো কংগ্রেসে যাবে। সিপিএম এর সেই জায়গাটা তেমন নেই, কংগ্রেসের আছে। ফলস্বরূপ কংগ্রেস একটা বড় জায়গা দখল করে নেবে, যেটা তৃণমূল থেকে নষ্ট হবে। আর কংগ্রেস এবং ওই এজিপি মিমের মধ্যে মুসলিম ভোটটা ভাগাভাগি হয়ে যাওয়াতে দেখা যাবে যেখানে হিন্দুরা একটু পার্সেন্টেজে ভাগ হবে, সেই জায়গায় বিজেপি বেরিয়ে যাবে। অর্থাৎ তৃণমূলের এখানে সমূহ ক্ষতি হবে। এই 20টার মধ্যে যে তৃণমূল পেয়েছিল, একটা বড় অংশ কিন্তু চলে যাবে কংগ্রেসে এবং বিজেপি। মিমও একটু পেতে পারে এবং এজিপি পেতে পারে। ফলে ওখানে সাড়ে সর্বনাশ, ওখানে মমতা ব্যানার্জি দলের সাড়ে সর্বনাশ। ঠিক একই কথা বলা যেতে পারে মালদার ক্ষেত্রে, দিনাজপুরের ক্ষেত্রে বলা যেতে পারে। ফলে আমরা উত্তরবঙ্গে যে রেজাল্ট বিজেপি দেখেছি, সেই রেজাল্ট কিন্তু এবারে আরো ভালো হবে। একদম পরিষ্কার। এইবারে যদি আমরা মুর্শিদাবাদ অব্দি হয়ে গেল, এর পরের যে সেটগুলি যেটা আমরা আর কি রাঢ়বঙ্গ বলছি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, আজকে যে ভোটগুলো হচ্ছে পূর্ব বর্ধমান বাদ রয়েছে, এইখানে যদি দেখেন তাহলে কিন্তু এখানেও মানে বিজেপির আসন সংখ্যা খুব একটা খারাপ নয়। হ্যাঁ, তো এই যে এবং এই যে 2021-এর পরে হয়তো ঝাড়গ্রামে একটা আসনও পায়নি, কিন্তু সেটা একটা অন্য ইকুয়েশন ছিল 2021-এ। 2024-এ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পেয়েছে, কিন্তু সেটা একটা অন্য ইকুয়েশন। কিন্তু এইবারে বিজেপির পক্ষে কিন্তু ওদিকে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমটা বলছি। বীরভূমে 11টা আসনের মধ্যে 10টা পেয়েছিল তৃণমূল, একটা বিজেপি পেয়েছিল, একটা বিজেপি। বীরভূমে কিন্তু এই হবে না, এবারে 4 থেকে 5টা একেবারে। আচ্ছা, তারপরে দেখুন আমি যদি বলে নি, তারপরে দেখুন বাঁকুড়ার এখন তো পুরো ঝেটে এবারে গেরুয়া চলে এসছে। 8টা পেয়েছিল গেরুয়া আর 4টে ছিল তৃণমূল। হ্যাঁ, ওটাও চলে যেতে পারে, সম্ভাবনা প্রকট। পুরুলিয়াতেও তাই, পুরুলিয়াতে একটি আসনও পাবে। পশ্চিম মেদিনীপুরটা শুভেন্দু অধিকারীরা যেভাবে মুভমেন্ট করেছে, আগে পূর্ব মেদিনীপুরে
বিজেপি ছিল 7টা আসনে মোট 16টার মধ্যে, আর পশ্চিম মেদিনীপুরে বিজেপি 2টো ছিল, 13টা ছিল তৃণমূলের হাতে। এবারে 13টা তৃণমূলের থাকবে বলে আমার অন্তত মনে হয় না। একেবারে। যাই এই যে 24-এর লোকসভা নির্বাচনে যদি দেখেন এই পূর্ব মেদিনীপুরে 14টা বিধানসভার মধ্যে কিন্তু 13টা বিজেপির, একটা মাত্র হচ্ছে তৃণমূলের। তো এই জায়গা থেকে মানে আমি শেষ করব এই পার্টটায় যে এই যে 152টার মধ্যে বিজেপির টার্গেট ছিল কিন্তু 120 থেকে 30টা আসন ফার্স্ট লটে আর কি, প্রথম দফাতে। আজকে যা নির্বাচন চলছে এখন পর্যন্ত যা হয়েছে আমি জানি না ওরা এই যে টার্গেট ওরা ফুলফিল করতে পারবে কিনা। যদি সত্যি সত্যি মানুষ পরিবর্তনের পক্ষে যে চুপচাপ হয়ে যাওয়া, হ্যাঁ, এবং যে পরিমাণে ভোটটা পড়ছে যদি সত্যি সত্যি অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা হয় তাহলে কিন্তু মানে আমি নিশ্চিত করে বলতে পারি 80টার চেয়ে বেশি শুধু এই উত্তরবঙ্গ থেকে পাবে। একেবারে। ইতিমধ্যে বিজেপি 80 থেকে 100-র মধ্যে পেয়ে গেছে মানে আর কি। এটা আমার অনুমান যেটা বলছে আর কি, আমি যতটুকু বুঝেছি আর কি। একেবারে উত্তরবঙ্গ নিয়ে আলোচনা এবং আজকে প্রথম দফার নির্বাচন নিয়ে আলোচনা কিন্তু আমাদের জারি থাকবে। আপনারা দেখতে থাকুন ওঙ্কার বাংলা, সারাদিন আপনাদের সমস্ত আপডেট নিয়ে আমরা থাকবো আপনাদের সাথে। 2026-এর ব্যাটেলের প্রথম দফা নির্বাচন।